রাজনৈতিক দলের প্রধান নন, কিন্তু সব প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের নির্বাচনে তার শেষ নির্বাচন। তার রাজনৈতিক জীবনের খানিকটা তুলে ধরেছে ৭১ টেলিভিশন। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ, ওরে জাগিয়া উঠিছে প্রাণ, উথলি উঠিছে বাড়ি, প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আলমগীর স্যার আমার ভালো লোক আর কি, বিপদে আপদে ডাকালে আমার পাই আর কি। মির্জা ফখরুল ইসলাম স্যার মানেই সাহস, হার না মানা এক যোদ্ধা। আলমগীর আমার ছেলের মতো। আলমগীর স্যার ভালো লোক। সবকিছু আল্লাহর হুকুমেই হয়েছে। ওনার যোগ্যতা সেটাই তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আমার পরিবার কিন্তু রাজনীতি পরিবার ছিল না, তো আমার শ্বশুর বাড়িতে এসেই আমি এই রাজনীতির পরিবারের সাথে সংস্পর্শে এসেছিলাম আর কি। আমার পরিবারের মধ্যে রাজনীতি ছিল। আমার বাবা পলিটিক্স করতেন, উনি এই পৌরসভার 25 বছর চেয়ারম্যান ছিলেন, এরপরে পার্লামেন্টের মেম্বার ছিলেন, মন্ত্রী হয়েছেন। আব্বু হচ্ছে আমার সারা জীবন জুড়ে থাকা এমন একজন মানুষ যাকে নিয়ে আমার অভিমান হয়েছে, রাগ হয়েছে, মন খারাপ হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি হয়েছে শ্রদ্ধা। আব্বুর মহাসচিব হবার পরে পুরো সংগ্রামটাই কিন্তু হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো। জেল, জুলুম, পুরো একটা বড় রাজনৈতিক দলকে এক করে রাখা, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, স্ট্র্যাটেজিক্যালি বলুন, যেভাবেই বলুন। আলমগীর একটা বাদশার হৃদয়ের মতো হৃদয় তার। আমরা তাকে মির্জা আলমগীর বলি, ঢাকায় সবাই বলেন মির্জা ফখরুল, আমরা আলমগীর বলি। আলমগীর, তাকে নিয়ে আমরা গৌরব করি এবং ঠাকুরগাঁওবাসী গৌরব করে। তার সম্বন্ধে কেউ খারাপ বলে এটা আমাদের সহ্যই হবে না, বলতে পারবে না তো। ইলেকশনের পরে ডিনাইট যে আপনার ক্ষমতা হস্তান্তর করবে না, সেই সময় আস্তে আস্তে মুক্তিযুদ্ধের দিকে চলে যাওয়ার ব্যাপারটা আসলো। 26শে রাত্রে যখন শহীদ জিয়ার গলা শোনা গেল, যে আমরা রিভোল্ট করছি, আমরা যুদ্ধ ঘোষণা করছি, তখন আমরা বেরিয়ে পড়লাম। সেইভাবে কিন্তু আমরা আপনার পকেট টকেটে তৈরি করছিলাম, কোথায় শেল্টার নেব, কোথায় যাব, সব লাঠি সোটা যার হাতে যা পেয়েছে নিয়ে নেমে গেছে। তখন আমরা মিছিল নিয়ে চলে গেলাম আপনার ঠাকুরগাঁও থানাতে। তখন থেকে আমরা পাকিস্তানি ফ্ল্যাগটা নামালাম, একটা প্রতিরোধ করে তুলেছিলাম। তখন আমাদের মধ্যে বাংলাদেশি ফ্ল্যাগ কিন্তু মাঝখানে মানচিত্র এটা এসে গেছে, এটাকে তুললাম। আমরা 14 দিন স্বাধীন ছিলাম। 15th এপ্রিল দিয়ে ক্যাপচার ঠাকুরগাঁও জিনিস ক্যাপচার করার পর তখন আমরা পিছু হোটে চলে গেলাম ইন্ডিয়াতে। তো এরপরে যখন আপনাদের স্বাধীন হলো, পাকিস্তানিরা যখন সারেন্ডার করে, তারপর আমার মনে হলো যে তৎকালীন সরকার, আওয়ামী লীগের সরকার যে ঘোষণা যে সমাজতন্ত্র করবে, তা আমার মনে হয় যে দেশের সমাজতন্ত্র হবে, এখন আর অন্য কিছু করার দরকার হবে না। আর যেহেতু আমার শিক্ষকতার দিকে একটা ঝোঁক ছিল, আমি তখন শিক্ষকতাতে যোগ দিই। দ্য এক্সপেরিয়েন্স অফ 72 to 75 এটা ছিল আমাদের জন্য খুবই কষ্টের। শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের রক্ষী বাহিনীকে দিয়ে বাম রাজনীতিকদের অনেককেই হত্যা করা হয়েছিল। পরবর্তীকালে যখন শেখ মুজিবুর রহমানের বিয়োগান্তক পরিণতি হয় এবং জিয়াউর রহমান সাহেব যখন সামনে আসলেন, আমি যেটা দেখলাম যে জিয়াউর রহমানের মধ্যে প্রচণ্ড আন্তরিকতা রয়েছে, সততা রয়েছে। দ্য বেস্ট পিপল যারা আশেপাশে, তাদেরকে উনি তুলে আনতে শুরু করলেন। সব শেষে যেটা হলো যে বাঁচলেন না, তাকে মেরে ফেলা হলো। এখান থেকে আপনার খুব চাপ শুরু হলো আমার এলাকা থেকে যে লোকাল পলিটিক্সে আসতে হবে। সেই সুবাদেই উনি রাজনীতিতে প্রথম করলেন যে এখানকার মেয়র হিসেবে। অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটছে, কিন্তু ঠাকুরগাঁওয়ের দুর্ঘটনা ঘটে নেই, তার একমাত্র কারণ হচ্ছে আলমগীর। এবং খুব সফল মেয়র ছিলেন উনি ওই সময় আর কি। বন্ধু আলমগীর আমার বয়সে অনেক ছোট, তবে খুব ক্লোজ। আমার আব্বা আসলে বাসায় যেমন বাইরেও তেমন, নিজের প্রিন্সিপাল, নিজের ভ্যালুর বিষয়ে ভীষণ স্টাবার্ন মানুষ, কিন্তু অসম্ভব একটা নরম মন আছে আব্বুর, খুবই সফট হার্টেড। সো আই স্টার্টেড ফ্রম দ্য গ্রাসরুট। তখন আবার সুযোগ হয়েছে আপনার একদম গ্রাসরুটের মানুষগুলোকে দেখার, বুঝার, যে ওটাদের তাদের চাহিদা কি, সমস্যাগুলো কি দেখার সুযোগ হয়েছে।
81-এ বেগম জিয়া দায়িত্ব নিলেন। বেগম জিয়ার যে ভূমিকা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আন্দোলন, তার রাজপথে আন্দোলন, এটা আমাকে আকৃষ্ট করেছে। বিএনপি রাজনীতিতে আসা এই জন্য হচ্ছে যে বিএনপি এখন পর্যন্ত যে রাজনীতিটা করেছে, বিশেষ করে অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে, কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে বিএনপি পলিসিগুলো অনেক বেটার ছিল। উই আর বাংলাদেশ, এখানে কারো প্রভুত্ব মেনে না নেওয়া, এই বিষয়গুলো আপনার জন্য আমি মনে করি যে বিএনপিতে ইয়াংদের আসা উচিত, বিএনপিকে আরো সমৃদ্ধ করা উচিত। পরে যখন 91-এ নির্বাচন আসলো, তখন উনি আমাকে ডেকে নির্বাচন করতে বললেন। এইভাবেই আপনার যাত্রা শুরু এগিয়ে গেছে। সে ভিন্ন দলের ভিন্ন মতের যারা, তাদের সঙ্গেও মেলামেশা করত। মানুষের প্রতি ভালোবাসাটা তাকে রাজনীতির দিকে নিয়ে গেছে, যে রাজনীতির মাধ্যমে মানুষের কিছু কল্যাণ সে করতে পারবে। খুব অন্যায় করেছি আমি পরিবারের প্রতি, আমি পরিবারকে সময় দিইনি। আমার মেয়েদের একটা বড় দুঃখ আছে, বড় মেয়ে তো সব জায়গায় বলেও ফেলে। খুব খারাপ লাগতো, খুব অভিমান হতো, মন খারাপ হতো, বিকজ আমার বন্ধুরা যখন তাদের বাবাকে পাচ্ছে, আমরা পাচ্ছি না। অনেক সময় আব্বুকে চিঠি লিখে অভিমানের কথা জানিয়েছি। আমি তখন ছোট, আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, 2 ঘন্টা আমি অপারেশন থিয়েটারে ছিলাম। এই পুরোটা সময় উনি মসজিদে ছিলেন এবং নামাজে ছিলেন। ওর মা ওদেরকে খুব কষ্ট করে স্কুলিং করিয়েছে, সেই টেম্পুতে করে নিয়ে গেছে। আমি যে পলিশ করতে পারি এটাও তার জন্যে, কারণ উনি চাকরি করেছেন, আমি তো চাকরি সব ছেড়ে দিয়ে গেছি আর কি। চাকরি করতে হয়েছে। ওই সময়টাতে আমাদের খুব ক্রাইসিস ছিল, ইন্ডিয়া রোডে ছিলাম। 96 থেকে আমি 2015 পর্যন্ত চাকরি করেছি। তারপরে 4 বছর আমি এক্সটেনশনেও ছিলাম। উনি আমাকে এইভাবে মানে সাহায্য করেছেন সবসময়। আমাদের কিন্তু জমি বিক্রি করতে হয়েছে। তার বাবার যে সমস্ত সম্পত্তি, তার বাড়ির সামনে যে সমস্ত জায়গাগুলো রাজনীতি করতে গিয়ে মির্জা আলমগীর সেগুলো বিক্রি করে দিয়েছে। সম্পদের প্রতি কোনোদিনও তার কোনো আকর্ষণ ছিল না, কোনোদিনও না। আর তার যেহেতু ছিল না, আমারও কোনোদিনও হয়নি। পুরো পরিবারের স্যাক্রিফাইসটা আছে, এক একজন এক একটা পার্ট প্লে করেছেন, কিন্তু এই সবকিছু আমার মনে হয় যে কম্পেনসেট করে গেছে। আমাদের স্যাক্রিফাইসগুলো খুবই ক্ষুদ্র, এর থেকে অনেক বড় বড় স্যাক্রিফাইস আমার আব্বা নিজে করেছেন এবং বাংলাদেশে লাখ লাখ পরিবার করেছে। আমানুল্লাহ আমান ছাত্রদলের নেতা, আমি শুনলাম, খবর পেলাম যে ওকে জেলে নিয়ে এসছে, সে হাঁটতে পারছে না একদম, মানে তাকে স্ট্রেচারে করে নিয়ে এসছে এবং তাকে ওই সেলে রেখে দিয়েছে, কিন্তু তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। তার সমস্ত নখগুলো সব নখ তুলে ফেলেছিল, পাগুলো সব থ্যাতলা করে ফেলেছিল, থ্যাতলা বলা যাকে, এই সব আঙুলের নখ তুলে ফেলেছিল। আমি যতবার জেলে গেছি আব্বুর সঙ্গে দেখা করতে, আব্বু সবসময় তাদের গল্প করতো। আব্বুকে যখন জিজ্ঞেস করতো আব্বু তুমি কেমন আছো, আব্বু নিজের কথা না বলে তার নেতা কর্মীদের কথাই বলতেন। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি, গুম করে দেয় বাচ্চাগুলো। এখানে দাঁড়িয়ে স্প্রিং বললো আপনাদের সামনেই, বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এখন, এর জন্য যুদ্ধ করেছিলাম। তাদের কষ্ট দেখে সে খুব, এমনকি সে আমার সামনে সে কেঁদেও ফেলতো মাঝে মাঝে। এমনকি আমরা সিনিয়র লিডারদেরও কিন্তু শেষের দিকে বাদ দেয়নি। আমাদের টুকু, সুলতান সালাউদ্দিন টুকু, তাকেও পায়ে ঝুলিয়ে বেড়েছে শেষের দিকে, ডিবি আলম। আব্বু যতবার জেলে গেছে দেখা যাচ্ছে মেয়ে হিসেবে, সন্তান হিসেবে আমরা ভেঙে পড়ছি। তারপর তার ভাই বোনেরা আছে, কিন্তু আম্মু ওয়াজ ভেরি স্ট্রং। আম্মু আমাদেরকে সাহস দিয়েছে। সপ্তাহে একদিন করে হয়তো 3 মিনিট বোধহয় কথা বলতে দিত। এই যে 17টা বছর, এই 17টা বছর তার কষ্টটা অন্যরকম। আব্বু কোনোদিনও গিভ আপ করেননি, বিকজ আব্বু সবসময় এর শেষ দেখতে চেয়েছেন। I think that's very important. When you become a leader, you feel for the people. Otherwise, you can't become a leader. ঠাকুরকে মানুষ এটা খুব ভালো করে বোঝে। তারা জানে যে মির্জা আলমগীর তাদের জন্য কিভাবে ফিল করে এবং কি করতে পারে। বিকজ আব্বু একটা কথা সবসময় আমাকে বলেন যে আমার যা কিছু মূল কিন্তু এসেছে, শক্তি এসেছে ঠাকুরকা থেকে। এটাও আমার প্রাপ্তি, আমার এই যে ভালোবাসাটা, এটাও বিরাট প্রাপ্তি। আর মানুষগুলো আমাকে বিশ্বাস করে। মাঝে মাঝে উনি কবিতা আবৃত্তি করেন, মানুষকে শোনান। সেই নজরুলের কবিতা আবৃত্তি করে মেয়েটিকের মধ্যেই বলেছি যে কে আছো জোয়ান, ও আগুয়ান হাগিছে ভবিষ্যৎ। অনেকের মধ্যে কিন্তু এই ধরনের একটা প্রবণতা আছে যে 71 ভুলে যান, 71 তো আমরা ছিলাম না, ওইসব ভুলে যান। 24 নিয়ে কথা বলে, আরে 71 ভুলবো কি করে? 71 তো আমার জন্ম, আমার অস্তিত্ব, মানে আইডেন্টি।
24-এর সঙ্গে তার কোনো বিরোধ নেই। 24 তো আমার অধিকারের প্রশ্নে আমি লড়াই করেছি, সংগ্রাম করেছি। একটা তরুণের যে ক্ষমতা, একটা বৃদ্ধের সেই ক্ষমতা হতে পারে না, বা প্রবীণের সেই ক্ষমতা হতে পারে না। স্বাভাবিক, তার ডিকে শুরু হয়, জড়া শুরু হয়। আমি তরুণদের পক্ষে একটাই বলবো, যদি ভোট দিতে হয় আমরা আলমগীর স্যারকেই দিব। আলমগীর স্যারের বিকল্প কেউ নেই। বিকজ মির্জা আলমগীর তার কিশোর অবস্থা থেকে এই বৃদ্ধাবস্থা পর্যন্ত তরুণদের জন্য কিন্তু কাজ করেছেন। পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার। তরুণের কাঁধের মধ্যে বৃদ্ধের মাথা রেখে লাগাও। মির্জা আলমগীরের গাইডেন্স, মির্জা আলমগীরের ভিশন, মির্জা আলমগীরের কমিটমেন্ট নিয়ে একটি তরুণের জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরি হতে পারে ইনশাআল্লাহ। আলমগীর স্যার ছাড়া আমাদের কোনো গতি নেই। আলমগীর স্যার খুব ভালো মানুষ, এই জন্য আমরা সবাই ভোট দিব। আপনারা সবাই ভোট দেবেন ইনশাআল্লাহ। আলমগীর স্যার আসলে অনেক ভালো মানুষ, যিনি ঠাকুরগাঁও এবং পঞ্চগড়কে সারা বাংলাদেশের মধ্যে পরিচয় করে দিয়েছেন। আমরা আসলে ঠাকুরগাঁর মানুষ হয়ে তার জন্য অনেক গর্বিত। আসলে মির্জা আলমগীর ঠাকুরগাঁওবাসীর মনের ভিতরে ঢুকে আছে। আমি আশা করি যে তিনি নির্বাচনে জয়লাভ করবে। তিনি বাংলাদেশের জন্য একটা রত্ন এবং আমরা আসলে তার খুব ভক্ত। আমরা জানি প্রাণী অন্তরের অস্ত্র থেকে তাকে মহব্বত করি। আমরা চাই যে ঠাকুরগাঁয়ে উনি আমাদের মাঝে আসুক। এখানে তো আপনারা জানেন শান্তি রক্ষার্থে সবচেয়ে বেশি পদচারণা ছিল আলমগীরের। বিএনপি হচ্ছে স্বাধীনতা যুদ্ধে ঘোষণাকারী দল, তার প্রতিষ্ঠা করা দল। বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। একদিকে ইন্ডিপেন্ডেন্স, আরেকদিকে গণতন্ত্র, ডেমোক্রেসি, সবগুলো মিলিয়ে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় ফোরাম, রাইট ফোরাম ফর দ্য প্যাট্রিয়টিক ইয়াং ফোর্সেস টু জয়েন বিএনপি। আলমগীর স্যারের মতন রাজনীতিবিদ হয় না। আমার এইবার ভোটটা ধানের শীষের দিব। এইবার আমার আলমগীরকে ধানের শীষে ভোট দিব। আলমগীর স্যারকে ভোট দিয়ে এবার সবাই মিলে জয়যুক্ত করব। এবার আমরা ধানের শীষে ভোট দিব। ধানের শীষের দিব ভোট। ধর্ম মানুষের নিজস্ব ব্যাপার, তার নিজের ধর্ম থাকবে। আমি এখন ওটাকে রাজনীতি নিয়ে এসে বিভক্তি সৃষ্টি করব, ধর্মের জন্য আমি ঘৃণা ছড়াবো, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এবার ঠাকুরগাঁও 1 আসনের আলমগীর স্যারের পিছনে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধে পাশে আছে বা থাকবো। ঠাকুরগাঁও 1 আসনে আলমগীর স্যারের পক্ষে হিন্দু মুসলমান সবাই জোট বেঁধে সবাই ধানের শীষের পক্ষে ভোট করতেছি।